দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। 11 থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে লন্ডন থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টারি পাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন জাতীয়তাবাদী ছাত্র দলের মহসিন হলের সাংগঠনিক সম্পাদক হিসাবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও 1996 সালে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা দুর্গাপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2009 সনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন এবং 2016 সালে তিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। 2018 সালেও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নেত্রকোনায় নির্বাচন করেন। 2023 সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে সারা দেশের আইনজীবীদের সরাসরি ভোটের মাধ্যমে মহাসচিব নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সেই সাথে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন কায়েম তথা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আমাদের দ্য হট সিটের আজকের পর্বে অতিথি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। হট সিটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি অনেক কষ্ট করে স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। ব্যারিস্টার কামাল, আলোচনার প্রথমে যে বিষয়টিতে যেতে চাই, আপনার দাদার স্বপ্ন ছিল আপনার বাবাকে ব্যারিস্টার বানানো। বাবা হতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত আপনি তার স্বপ্ন পূরণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লন্ডনে গিয়েছেন, লন্ডনে গিয়ে আবার পড়াশোনা করেছেন। লিঙ্কনস ইন থেকে শেষ পর্যন্ত ব্যারিস্টার কায়সার কামালের পেশা জীবনও দীর্ঘদিন হয়ে গেছে। আপনি আইন পেশায় থাকা অবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অনেকবার কথা বলেছেন এবং এই আলোচনাটা পুরো দেশ জুড়েই হয়েছে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আমলে এসে বিচার বিভাগকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে যারা আজকের দর্শক শ্রোতা রয়েছে সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। দেখুন, আসলে গত 16-17 বছর, পার্টিকুলারলি সিন্স 2009, আমাদের রাষ্ট্রের যে 3টা অঙ্গ, তার মধ্যে পার্লামেন্ট, হুইচ ইজ লেজিসলেচার, অ্যান্ড এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এই 3টা অঙ্গ নিয়েই একটা রাষ্ট্র। সো পার্লামেন্ট ওই সময়টা থেকে 5ই আগস্ট পর্যন্ত বিকেম রাবার স্ট্যাম্প অফ শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনা। এক্সিকিউটিভটা হয়েছিল হার মাস্টার ভয়েস, অর্থাৎ তিনি যা চাইতেন তাই হতো। প্রথম দিকে জুডিশিয়ারি কিছুটা চেষ্টা করছিলেন, বিকজ 2008 পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছিল কম্পারেটিভলি ফার বেটার দেন হোয়াট উই হ্যাভ টুডে। সো যে কারণে জুডিশিয়ারি আস্তে আস্তে আপনার নিচের দিকে যাওয়া শুরু করলো 2009-এর পর থেকে, এবং ক্ষমতায় এসেই তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জাজ হিসেবে নিয়োগ দিলেন। যেমন সাবেক প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান শাহীন সাহেব এবং এনায়েতুর রহিম সাহেব, যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন। তারপরে লিজু সাহেব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন। এরকম ছাত্রলীগের একদম পোস্ট হোল্ডার না, নেতৃত্ব পর্যায়ের লোকজনকে নিয়োগ দেওয়া শুরু করলেন। ওই যে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু হলো, তখন আমি যেটা বললাম যে পার্লামেন্ট বিকেম রাবার স্ট্যাম্প, এক্সিকিউটিভ বিকেম হার মাস্টার ভয়েস, জুডিশিয়ারি এক্সপ্লয়েটেড। তখন এই প্রক্রিয়ার সাথে কেউ ছিল নীরব সাক্ষী, কেউ ছিল বাধ্যগত সাক্ষী, আর কেউ ছিল প্রতিবাদী সাক্ষী। আমরা আইনজীবী সমাজ ছিলাম প্রতিবাদী সাক্ষী, বাট সেটা থেকেও আমরা নিষ্কৃতি পাইনি। আপনারা জানেন ওই সময়ে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে এই ছাত্রলীগের যারা বিচারপতি হয়েছিলেন, তারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, এবং সেটা প্রধান বিচারপতির সভাপতিত্বে একটা অনুষ্ঠানে ওনারা বলেছিলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ।
এবং উনাদের ভাষায় তখন একজন মাননীয় বিচারক তৎকালীন সময়ে বলেছিলেন যে সারা বাংলাদেশের নির্বাচন, বিশ্বের নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা নেই, বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন আমেরিকা বা অন্যান্য দেশগুলো এত কথা বলছে। অর্থাৎ বিচার বিভাগ কার্যত কোনো ধরনের ফাংশনিং কিছু ছিল না, ছিল শুধুমাত্র শেখ হাসিনা ওয়াজেদ পারপাস সার্ভ করার জন্য। যেমন অনেক রাজনৈতিক বিষয় যেগুলো রাজনৈতিকভাবে মীমাংসা হওয়ার কথা, সেই জিনিসগুলো অত্যন্ত ডেলিভারেটলি, সুকৌশলে এবং সুপরিকল্পিতভাবে বিচার বিভাগে টেনে নেওয়া হলো। ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বাড়ি, আমি যদি প্রথম থেকে শুরু করি, 40 বছরের ওনার ভিটা, 100 বছরের লিজ এবং রাষ্ট্র বনাম বেগম খালেদা জিয়া, এটা ছিল চুক্তি 1 টাকার বিনিময়ে। রাষ্ট্র বাংলাদেশ বনাম বেগম খালেদা জিয়া, সেই বাড়িটা মানে নিয়ে আপনার কি হয়েছে, শেষ পর্যন্ত ওনাকে ইভেক্ট করা হয়েছে এবং তখন পর্যন্ত এই অ্যাপিলেট ডিভিশনে সেই বাড়ির মামলাটা পেন্ডিং। আমরা তখন অনেকেই আজকে আমাদের মাঝে নেই, ব্যারিস্টার মওদুদ স্যার, রফিকুল হক স্যার, খন্দকার মাহবুব হোসেন স্যার, জাস্টিস টি.এস. খান স্যার, আমরা গিয়ে যে খায়রুল হক সাহেব বর্তমানে কারাগারে আছেন, ওনার বাড়িতে গিয়ে আমরা অনুরোধ করলাম যে বিচারাধীন একটা বিষয় আছে, সেই বাড়িটা থেকে বেগম খালেদা জিয়াকে এভিক্ট করে দিচ্ছে, মামলা তো পেন্ডিং, আপনি এখানে ইন্টারফিয়ার করেন। উনি বললেন এক্সিকিউটিভ কিছু করলে আমার কিছু করার থাকে না। এই যে শুরু হলো বিচারের ব্যবস্থার পতন। দেখুন, যে কোনো বিশ্বের যে কোনো দেশে আপনার ডেমোক্রেসি বলেন আর শান্তিপূর্ণভাবেই বলেন, যদি বিচার বিভাগের কর্তৃত্ব, আমি কর্তৃত্ব ইন এ পজিটিভ সেন্স, যদি না থাকে অন্য দুইটা অঙ্গের উপরে, সেই দেশ কখনোই আপনার দাঁড়াতে পারবে না গণতান্ত্রিকভাবে। আজকে সারা বিশ্বের মার্কিন মুল্লুক দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন দেখেন, ইন্ডিয়া ইভেন এখন পর্যন্ত কিন্তু বিচার বিভাগ অনেক স্ট্রং আছে। ইভেন পাকিস্তান প্রধানমন্ত্রীকে কিন্তু বিচার বিভাগ ডিসকোয়ালিফাইড করে দিচ্ছে। সো এই যে বিচার বিভাগ যদি স্ট্রং না থাকে, সেই দেশ, সেই জাতি কখনোই গণতান্ত্রিক দেশ হতে পারে না। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাই, কেউ যদি রাজনীতি করেও কিন্তু সে যদি যোগ্য হয় বা তার যদি একাডেমিক ক্যারিয়ার ঠিক থাকে, আইনের কোনো ব্যত্যয় না ঘটে, সেই ক্ষেত্রে কি তার বিচারক হওয়া বা আইনজীবী হওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রয়েছে? বাধ্যবাধকতা নেই বটে, কিন্তু যখন আপনি বিচারকের আসনে বসে যে সংগঠনের নেতা ছিলেন সেই সংগঠনের মতাদর্শকে প্রতিফলন করবেন, তখন তো সেটা আপত্তি থাকে। যেমন সাবেক প্রধান বিচারপতি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির 2 পাশে রেখে ওনাদের কাছ থেকে ফুল নিয়েছিলেন। সো আন্ডার হোয়াট সিচুয়েশন or how on earth is possible, being a chief justice of country, taking a flower from তার নিজের সংগঠনের একটা নেতাদের কাছ থেকে, মানে এইটার একটা তো ডিটোরিয়েশনের তো একটা মাত্রা থাকে, সেটা তো মাত্রার বাইরে চলে গিয়েছিল, যে কারণে তো 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, এমনিতে তো হয়নি। না, এই চর্চা কি আমাদের আগেও ছিল না? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি বিএনপিও তার মতো করে তাদের পক্ষের লোকজনকে বিচারক হিসেবে নিয়োগ দেয়নি? বা কায়সার কামালরা ভবিষ্যতে যদি বিচারক হয়, সে কি দলকে এক সাইড করে রেখে পুরোপুরি বিচারটা করতে পারবে স্বাধীনভাবে? আপনি যে কোনো রাজনৈতিক সংগঠনের একজন দায়িত্বশীল নেতা হতে পারেন। আমি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বিএনপির যারা সক্রিয়ভাবে রাজনীতি করতেন কাউকে কখনোই বিচার বিভাগে নিয়োগ দেওয়া হয়নি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার জাস্ট রিকালেক্ট হলো 92 বা 93-তে একজন ব্যারিস্টার কাজী এটি মনোয়ার নামে এক ভদ্রলোককে নিয়োগ দেওয়া হলো। ওনার বাসা ছিল আপনার মতিন চৌধুরী সাহেব যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার ঠিক পাশের বাসা। তো এই মতিন চৌধুরী সাহেবের বাসার পাশেই থাকতেন ছাত্রদলের তৎকালীন সভাপতি ফজলুল হক মিলন সাহেব। যখন বিচারক নিয়োগ হলো, উনি আউট অফ কার্টিসি ওনার বাসায় গেলেন, গিয়ে ওনাকে অভিনন্দন জানালেন। পরের দিনে জাতীয় পত্রিকায় চলে আসলো কাজী মনোয়ারের বাসায় ছাত্রদলের সভাপতি। এই কিন্তু ওইটা নিয়ে তখন এক পর্যায়ে কাজী মনোয়ার সাহেব পদত্যাগ পর্যন্ত করতে চাইলেন। অবস্থাটা বুঝেন, উনি কিন্তু দলের কেউ ছিলেন না, শুধুমাত্র ছাত্রদলের সভাপতি আউট অফ কার্টিসি পাশের বাসার ভদ্রলোক বিচারক হয়েছেন দেখতে গেলেন। সো সেই অবস্থা থেকে কিন্তু বিএনপি নিয়োগগুলো হয়েছে। কেউ বিএনপির পদে থাকা অবস্থায় নিয়োগ দেওয়া হয়নি। হ্যাঁ, হতে পারে, বিশ্বের অনেক দেশই হয়, বাট যখন আপনি বিচারকের মতো মহান আসনে বসবেন, বসে যদি বিচারিক মেন্টালিটির বদলিতে দলীয় আদর্শ বা কোনো ব্যক্তির আদর্শ, যেমন যে বিচারপতি 2-1জনের নাম বললেন, তারা ওপেনলি বলতেন মুজিববাদী, মুজিব আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। সো বাংলাদেশ তো মুজিবের একার দেশ ছিল না,
এই বাংলাদেশ সকলের দেশ। তো আপনি বিচারকের আসনে বসে কোনো ব্যক্তির মতাদর্শ প্রতিফলিত করার প্রচেষ্টা করবেন, তাহলে তো বিচারক হিসাবে আপনি যে শপথ নিয়েছেন, আমরা তো ওই দুর্দিন দুঃসময়ে, যখন আমাদের চরম দুঃসময়, তখন কিন্তু আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাদের পদত্যাগ দাবি করেছিলাম যে আপনারা বিচারক হিসাবে শপথ জানিয়েছেন, শপথ ভঙ্গ করেছেন, অতএব পদত্যাগ করতে হবে। না, আমরা তো এটা দেখেছি। আমাকে কন্টেম্পট অফ কোর্ট পর্যন্ত করতে হয়েছিল এবং কোর্টের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকতে হতো। মানে ইট ওয়াজ নট অনলি লাইক ইটস এ হিউমিলিয়েশন। যাই হোক, আমরা তো এটাও দেখেছি যে এদেশের প্রধান বিচারপতিকেও চাপের মুখে দেশ ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন। এটাও তো আমরা দেখেছি। না, ওনাকে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছিল, আনফরচুনেটলি শারীরিকভাবে নাজেহাল করা হয়েছিল, হুইচ ইজ ব্যাড প্রেসিডেন্ট। কেন সেটা করা হয়েছিল? তিনিও কিন্তু তাদের ঘরানারের লোক, শুধুমাত্র ওনার ভয়েসটা রেজ করেছিলেন কেন? ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ফর দ্য ইন্টারেস্ট অফ জুডিশিয়ারি। যে কারণে ওই যে আমি বললাম, পার্লামেন্ট ওয়াজ হার মাস্টার ভয়েস বা রাবার স্ট্যাম্প, জুডিশিয়ারিকেও রাবার স্ট্যাম্প করা হয়েছিল টু সাম এক্সটেন্ট। যে কারণে এটার প্রতিবাদ করতে গিয়ে তাকে দেশত্যাগ করতে হয়েছে, শারীরিকভাবে তিনি নাজেহাল পর্যন্ত হয়েছিলেন। এখন আপনি কি মনে করেন কিছুদিন আগে যে রায় হলো, বিচার বিভাগের পরবর্তী নিয়োগগুলো যদি স্বচ্ছ হয় এবং এই ক্ষমতা যদি বিচার বিভাগ যদি স্বাধীনতা ভোগ করতে পারে, ওই রায়ের মধ্য দিয়ে কি সম্ভব যে বিচার বিভাগ সামনে ভালো পারফরমেন্স করবে? আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করি, থাকুক রায় যাই আসুক, আমরা যদি আমাদের ইন্টারনাল অর্গান, ইন্ডিভিজুয়াল বিচারক যারা, তাদের ইন্টারনালি যদি ওনারা স্বাধীন না হন, ইন্টারনালি যদি রিফর্ম না হন, তাহলে আপনি যত কিছুই করেন কাজ হবে না। ধরেন, টু বি অনেস্ট উইথ ইউ, এখন যারা আছেন, পার্টিকুলারলি লোয়ার জুডিশিয়ারিতে যারা আছেন, গত 15 বছর যারা নিয়োগ পেয়েছেন, তারাই কিন্তু লোয়ার জুডিশিয়ারি চালাচ্ছেন। এবং এই 15 বছর যারা নিয়োগ পেয়েছেন, তাদেরকে মুজিববাদের ছাকুনি দিয়ে ছেকে ছেকে রিফাইন করে ওই চেয়ারগুলোতে বসানো হয়েছে। এখন যেটা ইসে পপুলার একটা ডায়ালগ হয়ে গেছে, বিচার বিভাগ স্বাধীনতা চাই। আপনি বিচার বিভাগ স্বাধীনতা, আমরাও চাই, সকলেই চাই মাজদার হোসেন মামলার আলোকে। এখন ইন্ডিভিজুয়াল বিচারকদের নির্ভর করতে হবে এবং তাদেরকে নির্ধারণ করতে হবে হয়তো দে হ্যাভ রিফর্মড, এবং তারা এই স্বাধীনতাটাকে ভোগ করবেন নাকি অপব্যবহার করবেন। তারা যে ছাকুনি দিয়ে বিচারকের আসনে বসেছেন, সেই ছাকুনির কথা মনে রাখবেন নাকি দেশের কথা ভাববেন বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভাববেন, রাষ্ট্রের কথা ভাববেন। এখন আপনাকে আমি যতই স্বাধীনতা দিই, আপনি যদি সেই স্বাধীনতার অপব্যবহার করেন, তাহলে তো দেশের মানুষের একটা রিজার্ভেশন থেকেই যাচ্ছে না। তাহলে জুলাইয়ের আগে এবং জুলাইয়ের পরে আমরা যে বৃহৎ একটা পার্থক্য দেখতে পাই, সব জায়গাতে দেখলাম যে রাজনৈতিক মামলার আসামি বা বড় বড় ঘটনাগুলো, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, এই জুলাই বিপ্লবের পর ঠিক 1 বছর পরে গিয়ে দেখলাম যে প্রায় সব আসামি সব মামলাতেই খালাস হয়ে গেল। তাহলে এটা কি বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়েছে নাকি রাজনৈতিক মামলা রাজনৈতিকভাবেই খালাস হয়ে গেল? মামলাগুলো রাজনৈতিক ছিল। যদি সত্যিকার অর্থে তখন আইনের শাসন থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে কখনোই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কনভিক্টেড হতেন না। যদি আইনের শাসন থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে কখনো 21শে আগস্টের মতো একটা হিনিয়াস ক্রাইমে আসামি করা হতো না। দেখুন, আসলে 21শে আগস্টের মামলা বা 21শে আগস্টের যে দুঃখজনক ঘটনা, তখন কিন্তু বিএনপি সেটাকে কন্ডেম করেছিল। নট অনলি দ্য কন্ডেমড, বিএনপি তখন পাওয়ারে ছিল। তখন এফবিআইকে আনিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিং এ প্রাইম মিনিস্টার। স্কটল্যান্ড ইয়ার্ডকে আনানো হয়েছিল ইনভেস্টিগেশনের জন্য। শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু সেটা করতে দেয়নি। ইভেন আপনি জেনে আশ্চর্য হবেন যে 3টা চার্জশিট দেওয়া হয়েছিল 21শে আগস্টের। একটা চার্জশিট দেওয়া হয়েছিল 111-এর সরকারের সময়। তো 111-এর সরকারটা ছিল বিএনপির জন্য সবচেয়ে বৈরী সরকার, পার্টিকুলারলি জনাব তারেক রহমান সাহেবের জন্য। ওই 111 সরকারের সময় যে চার্জশিটটা দেওয়া হয়েছিল, চার্জশিট সাবমিট করার আগে আইনি বাধ্যবাধকতা আছে আন্ডার 161 অফ সিআরপিসি। শেখ হাসিনা ওয়াজেদেরও সাক্ষ্য নিলেন এবং আওয়ামী লীগের তাবৎ নেতা যারা ওই মামলার সাক্ষী ছিলেন প্রত্যেকের সাক্ষ্য নিলেন। একটা ব্যক্তি শেখ হাসিনা সহ কেউ বলেনি জনাব তারেক রহমান সাহেবের নামটা। চার্জশিট জমা দেওয়া হলো, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল, 39 দিন সাক্ষ্য নেওয়া হয়ে গেল ওই মামলার। শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় 2008 সনের শেষের দিকে এসে 9-10-এ তিনি পার্লামেন্টে নির্জলা মিথ্যা কথা বললেন যে তারেক রহমান সাহেব এই মামলায় জড়িত।
যেহেতু ওনার কথায় দেশ চলে, সাথে সাথেই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো। সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে আসামি করা হলো। কার সাক্ষ্যতে? মুফতি হান্নান। তিনি তখন জেলখানায় বন্দি, কন্ডেম সেলের আসামি। সেই কন্ডেম সেল থেকে তাকে নিয়ে ইন্টারোগেট করলো এবং তাকে সাক্ষ্য দিল, যেটা আইনে কখনোই চলে না। তারপরে এই সাক্ষ্য 164 দেওয়ার পরে সেটাকে রিট্রাক্ট করা হলো। তারপরে তারেক রহমান সাহেবকে আসামি করে চার্জশিট জমা দিল। এবং আরও ইন্টারেস্টিং ঘটনা, যেহেতু মামলায় প্রধান সাক্ষী ছিলেন মুফতি হান্নান, উনাকে যখন জেরা করতে হবে তাহলে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে, যে কারণে জেরা শুরুর আগে মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো অন্য আরেকটি মামলা। সো আমি যে কারণে যখন এই মামলার রায় ঘোষণা হলো, সেদিন আমি বলেছিলাম শেখ হাসিনা ওয়াজেদ নিজে চাননি 21শে আগস্টের ঘটনার প্রকৃত বিচার এবং প্রকৃত অপরাধীদের বিচার। যদি তিনি চাইতেন, জনাব তারেক রহমান সাহেবের ইনোসেন্ট মানুষকে তিনি এই মামলার আসামি করতেন না। তিনি চাননি আইবি রহমানের বিচার হোক, অন্যান্য 23 জন মানুষ, আইবি সহ 24 জন মানুষ হত্যার বিচার হোক, তিনি চাননি সেটা। যে কারণে এই সমস্ত যে রাজনৈতিক মামলাগুলা জুডিশিয়ারি আনফর্চুনেটলি বহন করেছে শেখ হাসিনার নির্দেশে। তো 5ই আগস্টের পরে জুডিশিয়ারি বিকেম মোর ইন্ডিপেন্ডেন্ট, মোর ট্রান্সপারেন্ট। যখন দেখলেন মামলাগুলো মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন, আমাদের যারা আপনাদের টেলিভিশনে যারা কোর্টে বিট করেন, ওনারাও দেখেছেন কোনো একটা পেপারসে কোনো অবস্থাতেই এই মামলাই চলতে পারে না, কিন্তু সম্পূর্ণভাবে জোরপূর্বক এই মামলাগুলা ওনারা অব্যাহত রেখেছিলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। গত সরকারের আমলে পুরো আইন বিভাগটাই বা বিচার বিভাগটাই কুক্ষিগত ছিল কিনা, নাকি বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা ছিল যে তারা সঠিক যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেনি আদালতের সামনে, যে কারণে তাদের সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় সব সিনিয়র নেতারাই দীর্ঘদিন জেলে ছিলেন? এই দীর্ঘদিন জেলে থাকা এবং জামিন করতে না পারা, এটা কি আপনাদের ব্যর্থতা নয়? থ্যাংক ইউ। এই কোশ্চেনটা আপনি যেটা করেছেন সেটা আওয়ামী লীগ যখন দেশকে শাসন করেছিলেন অবৈধভাবে, আওয়ামী লীগের হাসান মাহমুদ, ওবায়দুল কাদেররা প্রায়শই বলতেন যে বিএনপির আইনজীবীদের ব্যর্থতা। দেখুন, অনেক বিষয় তখন মিডিয়াতেও কাভার হতো না, বিকজ অফ দ্য আইদার সেলফ রেস্ট্রিকশন or restricted by the government or state authority. However, আমরা আইনজীবী হিসাবে আমি আজকে অনেক কিছুই বলার আছে। একটা কথা আমি বলি, আমরা নিজেরাও অনেক সময় আমাদের ধরেন যদি ক্লায়েন্ট হিসেবে ধরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার পক্ষে যেহেতু ওকালতি করা, আমরা নিজেরাও অনেক সময় দাঁড়াতে দেয়া হয়নি আমাদেরকে। যেমন জিয়া অরফানেজ ট্রাস্ট কেসে 5 বছরের সাজা দেয়া হলো। সেই 5 বছরের সাজা হাইকোর্ট ডিভিশন 10 বছর করলো জাস্টিস এনায়েতুর রহিম সাহেব, যিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন। ওনারা বেছে বেছে মামলাগুলা ওই রকম কোর্টগুলাতেই পাঠাতেন। শুধুমাত্র আওয়ামী লীগ হলে হবে না, পরীক্ষিত আওয়ামী লীগ হতে হবে। এনায়েতুর রহিম সাহেবের বাবা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আব্দুর রহিম সাহেব এমপি ছিলেন, এনায়েতুর রহিম সাহেবের ভাই ইকবালুর রহিম হুইপ এমপি, মানে বেছে বেছে পাঠানো হতো। তো 5 বছরের সাজা যখন ডাবল করার জন্য অ্যাপ্লিকেশন দিল, আমরা ওনাকে বললাম যে আমাদেরকে একদিন সময় দেন, আমরা প্রিপারেশন নিই। উনি আমাদেরকে সময়টা পর্যন্ত না দিয়ে উনি ওই দিনই জাজমেন্টটা প্রনাউন্স করলেন। সো দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আইনজীবীরা একত আইনজীবী হিসাবে আমাদের একটা অব্লিগেশন আছে। তারপরে যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী, আমাদের অব্লিগেশনটা এনহ্যান্স করে। তো আইনজীবী হিসাবে আমাদের সর্বোচ্চটা দিয়েছি, কিন্তু আইন যদি থাকতো, আইনের শাসন যদি থাকতো, তাহলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কনভিক্টেড হতেন না। যেহেতু দেশে আইনের কোনো শাসন ছিল না, বিচারের নামে ইচ্ছাকৃতভাবে অবিচার হয়েছে, বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। এমনকি আপনি আরও আশ্চর্য হবেন, যে অরফানেজ ট্রাস্ট কেস মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কথা বলতে চেয়েছেন, সেইটা পর্যন্ত সময় দেয়নি বিচারক, যদিও তিনি কয়েকদিন আগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তো এই যে স্বেচ্ছায় পদত্যাগ করছেন, কেন করছেন? বিকজ দে নো দে হ্যাভ কমিটেড, ইটস এ ক্রাইম। একটা ক্রাইম ছিল এটা। আপনি একজনকে ডকে দাঁড় করাবেন, তার বক্তব্য শুনবেন না, তার আইনজীবীদেরকে কথা বলতে দিবেন না, ইটস এ ক্রাইম। আমরা যদি উন্নত দেশ হতো, সেই বিচারকদের বিরুদ্ধেই তো মামলা হওয়া উচিত ছিল, এবং রাষ্ট্রের দায়িত্ব বিচারকদের বিরুদ্ধে মামলা করা। কেন দে হ্যাভ কমিটেড সাচ কাইন্ড অফ ক্রাইম? যেখানে মামলা যাই হোক, একজন এসছে বিচার প্রার্থী হয়ে, সেই বিচার প্রার্থী যিনি
ন্যায় বিচারের প্রত্যাশায় তিনি ডকে দাঁড়িয়েছেন। ন্যায় বিচার তো দূরের কথা, অবিচার করার জন্য বিচারক ভলান্টারিলি কাজ করেছিল, যে কারণে যা হওয়ার তাই হয়েছে আনফরচুনেটলি। এখন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, ধরুন সবগুলো মামলাতেই আপনাদের নেতারা খালাস পেয়েছে, যার নেতৃত্বে এখন বিএনপি রাজনীতি করছে বলে আমরা মনে করছি, তারেক রহমান সাহেবের তার যে মামলাগুলো ছিল, এই মামলাগুলোর আসলে সর্বশেষ কি অবস্থায় আছে, এবং তারেক রহমান সাহেব কি মামলাগুলো সব নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন, নাকি কোনো বাধ্যবাধকতায় উনি আটকে আছেন? ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সর্বমোট 83টা মামলা দায়ের করা হয়েছিল সিন্স 1/11, এবং এই 5ই আগস্টের পরে ওনার, আমি যেহেতু বিএনপির আইন বিষয়ক সম্পাদক, আইনজীবীও বটে, তিনি আমাকে বললেন যে অনেকেই কথা বলছেন যে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো মামলা প্রত্যাহারের জন্য। তিনি আমাকে নির্দেশনা দিলেন যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো, প্রথমত ওনার নির্দেশনা হলো প্রত্যেকটা মামলায় যেন আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়, আইনি প্রক্রিয়া অর্থাৎ প্রচলিত আইন, সংবিধান, আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়। দ্বিতীয়ত, যদি রাষ্ট্র ভলান্টারিলি কোনো মামলা প্রত্যাহার করতে চায়, তাহলে তিনি যেন সর্বশেষ ব্যক্তি হন। অর্থাৎ তার বক্তব্যটা ছিল এরকম, বিএনপি শত সহস্র নেতাকর্মী মামলার আসামি, অন্যান্য যারা কার্যকর বিরোধী দল ছিলেন তৎকালীন সময়ের, আপনি জামাতে ইসলাম, গণতন্ত্র পার্টি, ভিপি নূর সাহেবের, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধেই মামলা ছিল। ওনার ইনস্ট্রাকশন ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিটা রাজনৈতিক কর্মীর মামলা প্রত্যাহারের পরে যেন সর্বশেষ ব্যক্তি তিনি হন। এটা ছিল ওনার অফিসিয়াল ইনস্ট্রাকশন অ্যাজ এ লয়ার টু মি। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, সবাই তো এই জুলাই বিপ্লবের পর দেশে চলে আসছেন, এখন কি তারেক রহমান এখানেও সর্বশেষ ব্যক্তি হবেন, যে সবাই দেশে চলে আসার পর তিনি সবার পরে আসবেন, অথচ তাকেই নেতৃত্ব দিতে হবে বিএনপিকে? উনি তো আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সর্বোচ্চ জায়গায় তো উনি আছেনই। সর্বোচ্চ জায়গার মানুষ তো সব কিছু চিন্তা ভাবনা করেই তো কাজ করতে হবে। দেখুন, আপনি প্রশ্নটা যেভাবে করেছেন, উত্তরটা আমি ঠিক সেভাবে দিচ্ছি না। আমি উত্তরটা দিব এইভাবেই, আমাদের যদি এই সাবকন্টিনেন্টের পলিটিক্যাল ইতিহাসটা একটু বিবেচনা করি, আপনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জিয়া পরিবার, নেহরু পরিবার, গান্ধী পরিবার, ভুট্টো পরিবার, এই জিনিসগুলো যদি আমরা দেখি, প্রত্যেকটা পরিবারের আনফরচুনেট কিছু লেগেসি আছে। তো জনাব তারেক রহমান সাহেব হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আইনের শাসনের জন্য গত 17 বছর বিলাতে থেকেও রাতকে দিন করেছেন, দিনকে রাত করেছেন, 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা কাজ করেছেন। ইভেন 5ই আগস্টের পর থেকে দেখেন ওনার মানে যদি স্বাস্থ্যগত অবস্থানটাও দেখেন, অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। কেন? বিকজ হি থিঙ্কস অ্যাবাউট দ্য কান্ট্রি, হি ওয়ার্কস ফর দ্য কান্ট্রি, হি ইজ ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি অল দ্য টাইম। সো ওনার তো একটা সিকিউরিটির একটা বিষয় আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। উই ওয়ান্ট এ স্টেট সিকিউরিটি, যেমন আপনার ইন্ডিয়াতে আছে জেড ক্যাটাগরি সিকিউরিটি ফর দ্য হাইয়েস্ট লেভেল অফ পলিটিশিয়ান, দোজ হু হ্যাভ আর আন্ডার ডেঞ্জার। সো পলিটিক্যাল ফ্যামিলির লেগেসিটা যদি চিন্তা করেন, তারেক রহমান সাহেব তো এটার বাইরে কেউ না। আনফর্চুনেটলি আমাদের এই পাক ভারত উপমহাদেশের যে পলিটিক্যাল আনফর্চুনেট কালচার, সো সেইটাও তো বিবেচনা করতে হবে। তো ওনার আসার ব্যাপারটা তো শুধুমাত্র সবাই চলে আসলেন, উনিও চলে আসবেন, সেইভাবে যদি আমরা বিবেচনা না করি, পুট ইউর সেলফ ইন হিজ পজিশন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অ্যাসাসিনেটেড হয়েছিলেন, হি ওয়াজ টর্চার্ড ডিউরিং 1/11, ব্রুটালি টর্চার্ড হয়েছিলেন তিনি। উনি যে জীবিত আছেন ওই সময়টা চিকিৎসাবিহীন ছিলেন প্রায় 11 মাস। হি ওয়াজ ব্রুটালি টর্চার্ড। সো নাও ইটস এগেইন। সো আমরা যদি একটু সচেতন থাকি, জাস্ট পুট ইউর সেলফ ইন হিজ পজিশন, ওনার পজিশনে আপনি কি বিবেচনা করতেন, কোন কোন জিনিসগুলো আপনার হওয়া দরকার। ইট ইজ দ্য স্টেট রেসপন্সিবিলিটি। তার মানে শুধু দেশ না, দেশের বাহিরের সবকিছু মিলেই একটা নিরাপত্তার জায়গা থেকে আপনাদের এখনো কিছু ধরনের শঙ্কা রয়ে গেছে, হয়তো পরিবেশ তৈরি হলে তিনি ফিরবেন, এইভাবে আপনারা ভাবছেন? শঙ্কা আমি বলবো না, শঙ্কা এটা অবধারিত। যেমন এটা নট অনলি জনাব তারেক রহমান সাহেব, বিশ্বের ইতিহাসে আপনি যদি দেখেন, জাতীয়তাবাদী লিডারশিপ যারা থাকে, জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট প্রত্যেকটা দেশে ন্যাশনালিস্ট যারা থাকে, ন্যাশনালিস্ট কাকে বলে? দোজ হু আর দে নো অ্যাবাউট দ্য অনলি কান্ট্রি, শুধু নিজের দেশকেই বুঝেন। সেই ন্যাশনালিস্টদের প্রত্যেকটা জায়গায় জায়গায় ঝুঁকি থেকে থাকে। কেন ঝুঁকি থাকে? বহির্বিশ্বের যারা সম্প্রসারণবাদী আছে, আধিপত্যবাদী আছে, আধিপত্যবাদী শক্তির
প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ন্যাশনালিস্ট লিডার, আর জনাব তারেক রহমান সাহেব হচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট লিডারদের লিডার। যে কারণে এটা তো একটা মানে সহজাত একটা মাইন্ড চিন্তার বিষয়টাকে, হ্যাঁ, অফকোর্স হি ইজ, ওনার পজিশনটাই হচ্ছে তো একটা ন্যাশনালিস্ট লিডার হিসাবে সার্বক্ষণিক একটা নিরাপত্তার বিষয়, রাষ্ট্রই তো সেটাকে ব্যবহার দেখতে হবে, তাই না? তারপরে বলছে যে আপনি মনে করেন কিনা এখন বিএনপির রাজনীতি 5 তারিখের আগে যে রাজনীতি ছিল, বিশেষ করে জুলাই আন্দোলনের আগে, বিএনপি এখন রাজনীতির মাঠে তো আওয়ামী লীগ নেই, সেই জায়গায় কি বিএনপি একটু ব্যাকফুটে চলে গেল এবং সেটা তারেক রহমান দেশে না থাকার ফলেই কিনা, এটা আপনি মনে করেন কিনা? আরেকটু যুক্ত করি, সেটা হচ্ছে 31 দফা বিএনপির, যেটা খুবই পপুলার এবং আমরা মনে করি যে ওই আন্দোলনের অনেক আগে দেয়া, তার মানে বিএনপির চিন্তা অনেক সুদূর প্রসারী ছিল। বিএনপি 31 দফা দেওয়ার পরেও বর্তমান রাজনীতিতে কি এর এক্সিকিউশন না হওয়ায় একটু পিছিয়ে যাচ্ছে? আমি মনে করছি না বিএনপি পিছিয়ে আছে। হোয়াট আই পার্সোনালি থিঙ্ক, দেখুন আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, বিএনপি তার নিজস্ব নীতি, আদর্শ, পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ নেই, সেটা তাদের কৃতকর্মের ফসল, যে কারণে বিএনপি ব্যাকফুটে নেই। আমি মনে করি পার্টিকুলারলি 5 তারিখের পর থেকে জনাব তারেক রহমান সাহেবের বিভিন্ন সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত, এবং বিশেষ করে টু সাম এক্সটেন্ট টু দ্য স্টেট, যেমন তিনি 8 তারিখে বলেছিলেন দেশের কথা আগে ভাবতে হবে, এবং বাংলাদেশের একমাত্র পলিটিক্যাল পার্টি, দেখুন বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি। আজকে যারা ছাত্রদল করে, যুবদল করে, 25, 30, 35 বছর বয়স, তারা কিন্তু প্রাইমারি স্কুল বা হাই স্কুল থেকে দেখে আসছে বাংলাদেশের রাজনীতি মানেই লুটপাট, মাইন্ড সেট আপ। সো অনেকে এটা নিয়ে কথা বলেন যে বিএনপির নেতাকর্মীরা এই করছে সেই করছে। আমি যে জিনিসটা বলবো, দেখুন এই বিএনপির নেতাকর্মীরা যারা রাজনীতির হাতে করে দিয়েছে এইরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে, ইউ ক্যান নট এক্সপেক্ট এভরিওয়ান বিকাম লাইক মাদার তেরেসা। তারা তো দেখে আসছে, পাশের বাড়ির যে ছাত্রলীগের সেক্রেটারি, তার বাড়িতে সে বিল্ডিং তুলেছে। এখন ছাত্রদলের সভাপতি মনে করছে যে হ্যাঁ, সেক্রেটারি থাকলে বিল্ডিং তুলে আমি কেন পিছিয়ে থাকবো। সে যখনই কিছু একটু করতে গেছে তখনই কিন্তু দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, এবং 7,000-এরও অধিক নেতাকর্মী দল থেকে বহিষ্কার হয়েছে, এবং ইউ ক্যান নট ফাইন্ড এ সিঙ্গেল ইনস্ট্যান্স বহিষ্কার আদেশটা প্রত্যাহার করা হয়েছে। নো, বহিষ্কার মিন্স বহিষ্কার। তো জনাব তারেক রহমান সাহেব চাচ্ছেন জাতীয়তাবাদী আদর্শের যারা আছেন প্রত্যেকে একটা কাঠামোর মধ্যে আনতে, ডিসিপ্লিনের মধ্যে আনতে। গত 15-16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে ধরনের পার্টি লাইনের ডিসিপ্লিনটা, বিএনপি তো আন্ডারগ্রাউন্ড পার্টি না, ওপেন পার্টি। একদম। সো ওপেন পার্টিটা, যে পার্টিটা স্বৈরাচারের হাসিনার মতো একটা রেজিমের এগেনস্টে ওপেনলি রাজপথে ছিল, তাকে তো তার এগেনস্টে কাজ করতে করতে সেইটাকে কিন্তু সময়টা বেশি দিতে হয়েছে। ইন্টারনাল ডিসিপ্লিন যেটা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু সময় কোথায় পেল? যখনই সময় পেয়েছে 5 তারিখের পর থেকে, তখনই কিন্তু ইন্টারনাল ডিসিপ্লিনটা স্টার্ট হয়েছে, অ্যান্ড ইট উইল বি কন্টিনিউড। জনাব তারেক রহমান সাহেবের যে বিএনপি, শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি, এই বিএনপি আগামীর অনেক বছর আস্তে আস্তে দেখবেন আরও বেশি পরিচালিত, পরিমার্জিত হবে, এবং মেধা, কমিটমেন্ট, ট্রান্সপারেন্ট, অনেস্ট মানুষের নেতৃত্ব আস্তে আস্তে আরও এগোচ্ছে, আরও এগোবে ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আমি মনে করবো যে বিএনপির বাধাগুলো কি হবে? আপনার কাছে আমার প্রশ্ন এই কারণে যে প্রায় 34% ভোটার আগামী নির্বাচনে, যাদেরকে আমরা তরুণ বলছি, যাদের বয়স 35-এর নিচে, এবং এরা কিন্তু নতুন করে ভাবছে, আগের সেই পুরনো চিন্তা, পুরনো রাজনীতি এভাবে ভাবছে না। এবং দেখেন যে বয়ান যেভাবে তৈরি হয় রাজনৈতিক দলের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, আগে একটা টেলিভিশন ছিল এক সময়, শুধু বিটিভি, এরপর অনেকগুলো টেলিভিশন হয়েছে, এখন প্রত্যেকের হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়া বড় একটা ভূমিকা রাখে। এই ক্ষেত্রে বিএনপি আসলে কি ভাবছে এই তরুণদেরকে নিয়ে? দেখুন, বিএনপির তরুণদেরকে নিয়ে ভাবনাটা আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের মধ্যে নিহিত আছে। অর্থাৎ 5ই আগস্টের পরে ন্যাশনাল ওয়াইজ যে রিফর্মের জন্য কমিশনগুলো গঠন করা হয়েছে, আপনি যদি একটু বিবেচনা করেন, আমি আজকে এই সিট থেকে হামলি রিকোয়েস্ট করব তরুণ প্রজন্মের প্রতি, দোজ হু আর আন্ডার 30, যে আজকের যে কথাগুলো আসছে পত্রপত্রিকায়, মোর দেন 90% কথাগুলা জনাব তারেক রহমান সাহেব 2023 সনের 11ই জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফায় বলেছেন।
আজকে এই যে প্রধানমন্ত্রী হিসেবে 10 বছরের বেশি থাকবে না, সেটা তখনই তিনি বলেছিলেন। আজকে যেমন ডাবল বলছি না আমি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে, তখনই কিন্তু বলা হয়েছিল। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের কথা তখনই বলা হয়েছিল। আপনাদের এই যে সংবাদপত্রের স্বাধীনতা, বিএনপির জন্মটাই কিন্তু রিফর্মের মধ্যে হয়েছে। আপনি যদি দেখেন 75-এর পরে শহীদ জিয়ার হাতে বিএনপি গড়া, শহীদ জিয়া স্বৈরাচার থেকে বহুদলীয় গণতন্ত্র করলেন, এটা কি একটা রিফর্ম না? একদমই। আচ্ছা, তখন বাংলাদেশকে চীন সহ মিডল ইস্টের কেউই তখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি, তিনি কিন্তু কূটনীতিক ভাবে স্বীকৃতি আদায় করেছিলেন, সেটাও তো একটা রিফর্ম। আজকে বাংলাদেশের অর্থনীতি যার ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে গার্মেন্টস সেক্টর অ্যান্ড ফরেন এক্সপার্ট্রেটেড যে টাকাটা পাঠায় রেমিটেন্স, সেটা কার সৃষ্টি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সৃষ্টি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, তারপরে 91-এ যখন বিএনপি ক্ষমতায় আসলো, আজকে দেখেন এই যে নারী ক্ষমতায়ন আমরা বলছি, নারীর ক্ষমতায়নের মূল উদ্যোক্তা পাইনিয়র হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি 91 থেকে 96 নারীর শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। অর্থাৎ নারীদের যে শক্তিটা এবং তাদের আত্মপ্রত্যয়ী হওয়ার জন্য যে মাইলস্টোন বা ব্যাকবোন, সেটা ইট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, অর্থাৎ রাষ্ট্র রিফর্মের জন্য যে প্রাতিষ্ঠানিক কাজগুলা নেওয়া হয়েছিল শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, এখন জনাব তারেক রহমান সাহেব 31 দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরছেন। আমাদের তো নির্বাচনী ম্যানিফেস্টো তো 2023 সনেই দেয়া, এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর উপরেই কিন্তু আলাপ আলোচনা চলছে। জামাত ইসলাম বলেন, অন্য সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন কিন্তু আমাদের 31 দফার মধ্যেই কিন্তু আছে। হয়তোবা মতের কিঞ্চিত দ্বিমত থাকতে পারে, বাট 31 দফার বাইরে কিন্তু কেউ নাই। কেন নেই? 31 দফা প্রণয়নের আগে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের সাথে জনাব তারেক রহমান সাহেব কথা বলে সেটা করেছেন, এবং ওনার চিন্তা চেতনা কিন্তু একটা ব্রডার। অর্থাৎ তিনি তখনই বলেছিলেন যে স্বৈরাচার বিদায় হওয়ার পরে স্বৈরাচার বিরোধী, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে। উনি কিন্তু ওনার ওই কথাতে এখনো বিদ্যমান আছেন। সবাইকে নিয়ে তিনি কাজ করতে চান, অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে। ইটস এ লাইক একটা কম্বাইন্ড, সামষ্টিক একটা বিষয়। রাষ্ট্র যেমন একার না, সরকারও কোনো একক ব্যক্তির না। জনাব তারেক রহমান সাহেব দৃঢ়ভাবে বিশ্বাস করেন জনগণ সকল ক্ষমতার উৎস, এবং এই জনগণ দ্বারা পরিচালিত যে সরকার আসবে, সেই সরকারটা সকলের অংশগ্রহণের মাধ্যমে, কালেকটিভ ডিসিশনের মাধ্যমে, কালেকটিভ রেসপন্সিবিলিটি, কালেকটিভ ডিসিশনের মাধ্যমে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। তারেক রহমান যেভাবে ভাবছেন, তার অনেকগুলো বক্তব্যে আমরা দেখেছি যে তিনি সবাইকে নিয়ে আগামী সরকারের চিন্তা ভাবনা করছেন, যদি তিনি নির্বাচনে তার দল যদি জয়লাভ করে, এবং সেটা অনেকটা জাতীয় সরকারের মতোই হয়তো রূপ তৈরি হতে পারে। কিন্তু এই যে প্রক্রিয়া, ঐকমত্য কমিশনের যে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে দেখলাম আমরা এখন পর্যন্ত সব দল একমত হতে পারিনি। যদি ঐকমত্য কমিশনে সব দল শেষ পর্যন্ত একমত হতে না পারে, তাহলে কি আপনি মনে করেন সেটা নির্বাচনে বাধা তৈরি করবে এবং ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতেও পারে? আমার মনে হয় না সেটা করা কোনো দলের জন্য উচিত হবে, কারণ বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে কাস্ট ইউর অন ভোট। আমি আমার মতের প্রতিফলন ঘটাবো। সেই মতের প্রতিফলন ঘটানোর জন্য যদি নির্বাচনকে সামনে, যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমি মনে করি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কেউ যদি ইনিয়ে বিনিয়ে এমন কোনো দাবি তুলেন যা আইন সিদ্ধ না এবং দেশের মানুষ চিনেই না, তাহলে মনে হবে তারা হয়তো কোনো না কোনোভাবে পতিত যে শেখ হাসিনা ওয়াজেদের লিগেসি, আনফর্চুনেটলি দে আর বেয়ারিং দ্যাট লিগেসি। বা দেশের মানুষের কথা ভাবছেন না, গণতন্ত্রের জন্য ভাবছেন না, তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে। এমন অনেক কিছু দাবি উঠছে যে দাবিগুলো কখনোই কেউই শুনে না। আপনি কি শুনেছেন 5ই আগস্টের আগে হোয়াট ইজ পিআর? এটা বাংলাদেশের রাজনীতিতে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই আলোচনায় ছিল না, কিন্তু এখন এটা হচ্ছে। কিন্তু বিএনপিও কিন্তু তার 31 দফায় উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের যে কথা বলেছে, সেখানে কিন্তু উচ্চকক্ষে পিয়ার হতে পারে এরকম একটা বিষয় ছিল। দেখুন, উচ্চকক্ষের পিয়ার হতে পারে না। উচ্চকক্ষের পেয়ার মানে কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সো এটা তো ধরেন কনস্টিটিউশনাল রিফর্ম লাগবে আগে, একদম। কিভাবে আমাদের উচ্চকক্ষটা গঠিত হবে। হ্যাঁ,
প্রাথমিকভাবে যেটা ধরে নেওয়া হয় যে যতগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিম্নকক্ষে থাকবে তাদের একটা ওই সমানুপাতিক হারে উচ্চ কক্ষে থাকতে পারে। হ্যাঁ। সো এটা তো নতুন করে দাবি তোলা মানে আমার কাছে মনে হচ্ছে যারা দাবিটা তুলছেন অনেকে হয়তো না বুঝে তুলছেন বা বিরোধিতার খাতিরে তুলছেন, অথবা কোনো ধরনের কোনো দুর্বিসন্ধি থাকতে পারে। এখন তারাই জানে কেন তুলছেন। বাট আমি যে হাম্বল একটা রিকোয়েস্ট করবো, এই 5ই আগস্টের আগ পর্যন্ত আইনজীবী হিসাবে আমারও তো একটা কন্ট্রিবিউশন আছে। একদম। তো হাম্বল রিকোয়েস্ট থাকবে, লেট আস বিল্ড আওয়ার নেশন, লেট আস মেক ডেমোক্রেসি ভায়াবল, এবং সেই ভায়াবলটা করার জন্য আগামী যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনটাকে স্মুথলি পরিচালনার জন্য সবার অংশগ্রহণ দরকার। দেখুন, এই যে আজকে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছেন প্রত্যেকে কিন্তু হাসিনা রেজিমের এগেনস্টে ছিলেন। তো এখন আমাদের এমন কোনো কাজ কারোরই কোনো পক্ষেরই করা উচিত হবে না যা হাসিনা রেজিমের প্রত্যাবর্ষণ আমি বলবো না, তাদের কোনো স্কোপ তৈরি করে দেওয়া। এবং এই পিয়ার বা এরকম অলৌকিক অযৌক্তিক দাবিগুলো আমার মনে হয় লং টার্মের জন্য দেশের জন্য ক্ষতি হবে এবং গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ইন্টারিম গভর্নমেন্টের যে 1 বছরের পথ চলা এবং ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে যে নির্বাচন হবে, নির্বাচনকালীন সরকারটা কি হবে বলে আপনি মনে করেন? এখন যে প্রক্রিয়ায় আছে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নির্বাচন কমিশন, এই রাজনৈতিক পার্টিগুলো, এইভাবেই কি নির্বাচন হবে, নাকি এখানে নির্বাচনকালীন একটা সরকার হতে পারে যেটা অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো? আপনার ব্যক্তিগত অভিমতটা কি? না, এখন তো একটা দেখুন, এই বর্তমান সরকার যা আছে, এই সরকার হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত না, বাট জনগণের দ্বারা পরিচালিত বা জনগণ নিয়ে যারা রাজনীতি করে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থিত সরকার, প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থিত সরকার, ক্রিয়াশীল। তো এই সরকারের অধীনে নির্বাচন হবে, সেটাই তো বাস্তব, এবং সেটার জন্যই তো কাজ করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মহোদয়। এবং ইতিমধ্যে আন্ডার দ্য কনস্টিটিউশনাল রিফর্ম অর কনস্টিটিউশনাল অ্যাক্টের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, হুইচ ইজ ভেরি মাচ ফাংশনিং। এবং তারা তো নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে কাজগুলা করা দরকার আমরা কিছু দিন পরেই দেখছি তারা এগুচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে উইদিন ফার্স্ট অর সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি উনি নির্বাচনের জন্য আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন। সো এখানে নতুন কিছু আনার তো মানে এটা কেন, এই প্রশ্নটা আমি বুঝলাম না। বাট এটার তো কোনো ধরনের যৌক্তিকতা দূরের কথা, আবশ্যকতাই নাই কিছু। কিন্তু বিএনপি কি নির্বাচনের জন্য প্রস্তুত? যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, মাত্র 4 মাস হাতে আছে। বিএনপির যে বর্তমানে যে সাংগঠনিক কাঠামো, অনেক জায়গাতেই কমিটি নাই, কে প্রার্থী হবে, এবং এত বড় একটা দল, হয়তো একাধিক প্রার্থী হবে, বিএনপিতে প্রচুর স্বতন্ত্র প্রার্থীও বের হয়ে আসতে পারে, অন্য রাজনৈতিক দলগুলো সেগুলোর সুযোগও নিতে পারে। কি প্রস্তুতি বিএনপির? বিএনপি নির্বাচনের প্রস্তুতি আজ থেকে না, 2013-12 সন থেকে প্রস্তুতি। বিএনপি একটা গণমুখী রাজনৈতিক দল, এদেশের মা মাটি মানুষের দল, আবাল বৃদ্ধ বনিতার দল। তো সেই দলের নির্বাচনের প্রস্তুতি প্রতিদিন প্রতি মুহূর্ত থাকে। আমরা এই নির্বাচনের জন্যই কাজ করে আসছি। বিএনপির পূর্ণ নির্বাচনী প্রস্তুতি রয়েছে। হ্যাঁ, মনোনয়নের প্রক্রিয়া যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরাও যতটুকু জানতে পেরেছি, খুব সহসায় অনেকগুলা পার্লামেন্টারি সিটের মনোনয়ন প্রার্থী হয়তো বা ঘোষণা হতে পারে। সেটা হয়তো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যেটা আছে ওনারা এটা বিবেচনা করছেন। আর দেখুন, বিএনপি একটা গণমুখী রাজনৈতিক দল, অনেক নেতাকর্মী আছেন এবং প্রত্যেকটা আসনে 4-5 জন মিনিমাম, অ্যাটলিস্ট 4-5 জন করে এমপি হওয়ার মতো ব্যক্তিও আছেন বিএনপিতে। অফকোর্স মনোনয়ন পাবেন একজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যাকেই মনোনয়ন দেয়া হয়, পার্লামেন্টারি বোর্ড, অন্যান্য যারা মনোনয়ন প্রার্থী আছে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, পার্টির স্বার্থে ওনারা সেটাকে মেনে নেবেন। আর এটা তো কোনো ধরনের কোনো চাপিয়ে দেয়া হচ্ছে না। জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে অনেকের সাথে কথা বলে এবং বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে একটা কম্বাইন্ড কালেকটিভ ওয়েতে কিন্তু মনোনয়নটা হচ্ছে। ইটস নট দ্যাট উনি চাচ্ছেন এক্সকে দিতে এক্সকে দিয়ে দিচ্ছেন। নো, পার্লামেন্টারি বোর্ড আছে, স্ট্যান্ডিং কমিটি আছেন এবং আমাদের ওনার কিছু নিজস্ব মেকানিজম আছে, হুইচ ইজ ভেরি মাচ ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল। সো সব কিছুর আলোকে যখন একজনকে মনোনয়ন করা হবে, আমার দৃঢ় বিশ্বাস
বিএনপিকে যারা ভালোবাসেন এবং বিএনপির জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি যারা আস্থাশীল, তারা কেউই আপনি যে কথাটা বললেন বিদ্রোহী ইলেকশন করবে, স্বতন্ত্র করবে, আই ডোন্ট বিলিভ দ্যাট উইল হ্যাপেন ইন বাংলাদেশ। একটু জুলাইয়ে ফিরি, সেটা হচ্ছে জুলাইয়ের আন্দোলনের যারা মূল স্টেক হোল্ডার ছিল, আপনারাও স্টেক হোল্ডার, কিন্তু যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে তারা একটি পার্টি করেছে, এনসিপি। এটা নিয়ে যদিও সমালোচনা আছে, অনেকে বলেছে এটি অনেকটা সরকারের এই পার্টি। এনসিপি নিয়ে আপনার মতামত কি? এনসিপি এখনো মার্কা পায়নি, তারা শাপলা চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলেছে নির্বাচন কমিশনের যতগুলো মার্কা আছে এর ভিতরে শাপলা নাই। আসলেই কি শাপলা তাদেরকে দেয়া সম্ভব নয়? আইনগত কি বাধ্যবাধকতা আছে আমি জানি না। অফকোর্স শত ফুল ফুটতে দেওয়া উচিত। এনসিপির নেতৃত্বে যারা আছেন, আমরা বিএনপি বা অপরাপর সমস্ত রাজনৈতিক দলের একটা হিউজ কন্ট্রিবিউশনটাকে ওনারা লিড দিয়েছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের যে 17-18 বছরের একটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন ছিল, আমাদের গুম, হত্যা, ক্রসফায়ার, জেল, জুলুম, এই সমস্ত কিছু কম্বাইন্ডের যে একটা লেগেসি বলেন, এইটার লিড ওনারা দিয়েছেন ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে। তো অফকোর্স দে ডিজার্ভ টু বি রেসপেক্টেড, অ্যান্ড অ্যাজ অ্যাক্টিভিস্ট, as a lawyer, as a party activist, I do have much respect towards them. At the same time, যখন আপনি একজনকে রেসপেক্ট করবেন, তার কিন্তু রেসপন্সিবিলিটি জায়গাটাও দেখাতে হবে। সো আমরা ওনাদের কাছ থেকে রেসপন্সিবল আচরণটা আশা করি। আজকে যখন এনসিপির একজন নেতা বলেন যে শহীদ জিয়া সম্পর্কে একটা কথা বলেন যেটা তির্যক মন্তব্যের মধ্যে পড়ে, যে আমরা কষ্ট পাই যে ইউ হ্যাভ বিন ডিজার্ভড অর ইউ আর অ্যাকচুয়ালি, আমরা আপনাদেরকে সেলিউট দিয়ে বসিয়েছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা এনসিপি নেতৃত্বে আছেন, তারা তো আমাদের অগ্রজ। আপনি আমি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমরা যে কাজটা আমাদের সময়ে করতে পারিনি, দে হ্যাভ ডান ইট, সো দি ডিজার্ভ টু বি ক্রেডিটেড। অ্যাট দ্য সেম টাইম সেই ক্রেডিটটা নেবেন যখন, রেসপন্সিবিলিটিটা কিন্তু গ্রেটার হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি ওনারা রেসপন্সিবিলিটি শো করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে থেকে, যেহেতু নতুন দল অনেক কিছুই, দেখুন যখন ওনারা নেতৃত্ব দিয়েছেন আমরা ওনাদের নেতৃত্বে কাজ করেছি, এখন তো ওনারা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছেন। সো উই ওয়ান্ট টু ওয়ার্ক শোল্ডার টু শোল্ডার। সেই শোল্ডার টু শোল্ডার কাজ করার জন্য ওনাদেরকে তো আগিয়ে আসতে হবে। সেই আগানোটা ওনাদের রিজনেবলনেসটা থাকতে হবে। যদি শাপলা চেয়েছেন, আমি জানি না কোনো আইনগত বাধ্যবাধকতা আছে কি না, যদিও শাপলাটা আমাদের জাতীয়ভাবে প্রত্যেকটা জায়গায় শাপলা, আমি জানি না সেটা যদি আইনগত বাধ্যবাধকতা থাকে, আমার অনুরোধ থাকবে ডু অ্যাবাইড বাই দ্য ল। আপনাদের যদি জনপ্রিয়তা থাকে, প্রতীক তো বড় না। শহীদ জিয়া যখন ধানের শীষ প্রতীক দিয়েছিলেন, তখন কি ধানের শীষ প্রতীকটা আর কারো ছিল না। সো ধানের শীষ প্রতীকটা শহীদ জিয়ার আদর্শে, ওনার কর্মের ভিত্তিতে আজকে পপুলার প্রতীকে পরিণত হয়েছে। কিন্তু আমি আরেকটা জিনিস বলতে চাই যে পুরনো রাজনীতি যে বাংলাদেশে চলবে না, এটা তো জুলাইয়ের মধ্যে দিয়ে অনেকটা বোঝাই গেছে। এরপরে আরো কয়েকটি ইলেকশন হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণরা এক ধরনের নেতৃত্ব বেছে নিয়েছে। এখন ধরেন নির্বাচন কমিশন কাপ পিরিচ, তালাচাবি, এই যে মার্কা, এই বালতি কলস, এগুলো কি মার্কা হতে পারে এই সময়ে এসে? নিশ্চয়ই এই জায়গাগুলো আরো মডিফাই হতে পারে। না, সেটা মডিফাই, এটা ওনাদের হয়তো কোনো যদি চয়েস থাকে, আমি বলবো রিজিট না থেকে এনসিপির, তারা তরুণদের কম্পিউটার মার্কা হতে পারে, ল্যাপটপ মার্কা হতে পারে, আপনি যদি সেটা বলেন মোবাইল মার্কা হতে পারে। আমি জাস্ট ইট ইজ গিভিং এন এক্সাম্পল, বাট আই হামলি রিকোয়েস্ট দেম নট টু বি রিজিট। কারণ রিজিট হলে তো আপনি আর আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছেন, আমি যে কথাটা বললাম যে রেসপন্সিবিলিটিটা ওনাদের গ্রেটার রেসপন্সিবিলিটি, বিকজ 18-19 কোটি মানুষ তাদের নেতৃত্বে আমরা চলেছি। এবং এই তরুণদেরকে দেখেন, এই যে নেপালে কয়দিন আগে হলো, তরুণদের মধ্যে কেউ কিন্তু উপদেষ্টা হিসাবে শপথ নেননি, আমরা কিন্তু সেটা মেনে নিয়েছি। যেহেতু ওনারা 1.5 মাসের আন্দোলনের ফসল আমাদের সবাইকে নেতৃত্ব দিয়েছেন, আমি প্রথমে বললাম দে ডিজার্ভ টু বি ক্রেডিটেড, তাদের রেসপন্সিবল জায়গাটা থাকা উচিত। আপনার বক্তব্য পরিষ্কার, আপনি শুধু বলেছেন যে সেঞ্চুরির আলোকে বলেন, তারা একটা মোবাইল নিতে পারে, কম্পিউটার নিতে পারে, আরো অনেক কিছু তো বের হচ্ছে। আপনি যেটাকে মার্ক করেছেন যে রাজনীতিতে সম্মানটা থাকা উচিত, সম্মান এবং দায়িত্বশীলতা। একদমই। তাহলে দায়িত্ব নিয়ে বিএনপি কাকে কাকে জোটে রাখছে? বিএনপি কি একক নির্বাচন করবে নাকি জোট করছে? এইটা তো আসলে কি, দেখুন আমি তো আর বিএনপির নীতি নির্ধারণী কেউ না। নিশ্চয়ই যখন ইলেকশন আসবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগে যে কথাটা বলেছিলেন, তিনি সবার সাথে কাজ করতে চান, সকলকে নিয়ে কাজ করতে চান। নিশ্চয়ই
হয়তোবা একটা আমাদের পার্টি পলিসি থাকবে, সেই পলিসির আলোকে যাদেরকে নিয়ে কাজ করতে চান, যারা আগ্রহী, তাদের সাথে নিশ্চয়ই একটা কোলাবোরেশন নিয়ে নির্বাচনটা করব। আমি একটা কথা আজকে আপনার এই মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হলেও একজন পেশায় একজন আইনজীবী, এবং আমি যতটুকু দেখেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ওনার কাজ করতে গিয়ে আমি একটা জিনিস ওনার মধ্যে পেয়েছি, হি থিংকস ফর দ্য স্টেট ইন্টারেস্ট। খুব ডিপলি এই কথাটা আমি বলি এবং বড় গলায় বলি, উনি ওনার দলের চেয়ে দেশের কথা বেশি ভাবেন, রাষ্ট্রের ব্যাটারটা উনি ভাবেন। আর না হলে এক্সকিউজ মি, এই যে 10 বছর বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, সেই চিন্তাটা ওনার মাথায় কেন আসলো 2023 সনে? তার মানে কি তার মধ্যে স্যাক্রিফাইসিভ মাইন্ড আছে। উনি চান আজকের যারা তরুণ আছেন তারাও একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রত্যেকেরই যার স্বীয় যোগ্যতায় তার চেয়ারে বসবেন। আমি যেমন আপনি প্রথমেই বলেছিলেন যে আমার দাদা চেয়েছিলেন বাবা ব্যারিস্টার হতে, বাবা পারেননি, আমাকে ব্যারিস্টার করেছেন। আমি কিন্তু গ্রামের একজন কৃষক পরিবারের সন্তান। আজকে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলের আইন সম্পাদক হওয়া, যে আইন সম্পাদক ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, যে আইন সম্পাদক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ছেলে, উনি মারা গেছেন বিএনপির এমপি, আমি ভুলে গেছি ধামরাই, ওনার আতাউর রহমান সাহেব সাবেক প্রধানমন্ত্রী ছেলে আইন সম্পাদক ছিলেন। আমি কিন্তু একজন কৃষকের সন্তান হয়ে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্বটা দিয়েছেন। কেন? ওনারা চান যার মেধা আছে, যোগ্যতা আছে, যিনি কাজ করতে পারবেন, দেশের জন্য কাজ করতে পারবেন, তাদেরকে সস্তানে দেওয়া। আরেকটা পূর্ব শর্ত হচ্ছে ইফিসিয়েন্সি অ্যান্ড অনেস্টি। সো এই ধরনের গুণাবলী যাদের মধ্যে আছে, ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড অর হার ব্যাকগ্রাউন্ড, উনি মন্ত্রীর ছেলে কিনা দেখার বিষয় না, কৃষকের ছেলে কিনা দেখার বিষয় না, রিক্সাওয়ালার ছেলে কিনা দেখার বিষয় না। আমি নিম্ন মধ্যবিত্ত একজন কৃষকের সন্তান, আমার বাবা চেয়ারম্যান ছিলেন, আজকে আমি পার্টির এই পর্যায়ে এসেছি। তার মানে বিএনপি রাজনীতিতে নতুন করে ভাবছে। আর একটা বিষয় হচ্ছে, বিএনপি এত বড় দল, বিএনপির বিরোধী দল কে হবে? এখন যারা মাঠের রাজনীতিতে আছে, জামাত অনেকটাই সুবিধাজনক জায়গায় আছে বলে আপনি মনে করেন কিনা, বা জামাতের সাথেই বিএনপি শেষ পর্যন্ত ফাইট হবে? এর সাথে একটু যুক্ত করে দেই, বিএনপি এবং জামাত রাজনৈতিক ফাইট থাকলেও তারা কি একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেই যাবে? কাদা ছোড়াছুড়ি এখন পর্যন্ত যতটুকু হচ্ছে, ইটস এ বিউটি অফ ডেমোক্রেসি, আই উড রেদার সে। ডেমোক্রেসিতে তো আপনার প্রত্যেকটা বিষয়ে আপনি আমার সাথে ঐকমত্য হতে পারবেন না, হওয়া উচিত না, তাহলে তো আর ডেমোক্রেসি থাকলো না, তাহলে হয়ে যাবে চাইনিজ স্টাইল অফ হারমোনিয়াস ডেমোক্রেসি। চায়নাতে কিন্তু আরও 7টা বিরোধী দল আছে, দে কল ইজ হারমোনিয়াস পলিটিক্যাল পার্টিস। সো আমরা যদি প্রপার ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে বিশ্বাস করি, হুইচ উই আর, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেই ক্ষেত্রে বিরোধিতা থাকবে, বাট সেই বিরোধিতাটা হতে হবে রিজনেবল এবং দেশের স্বার্থে হতে হবে। অফকোর্স বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি মে মেক মিস্টেক, সেই মিস্টেকটাকে ধরিয়ে দেওয়ার জন্য তো অন্য পার্টি এগিয়ে আসবে। জামাতি ইসলাম যেমন পিআর নিয়ে ওনারা কথা বলছেন, আমরাও বলছি না, দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আপনারা যদি পিআরটাকে প্রণিধানযোগ্য মনে করেন, প্লিজ পুট দ্যাট ইন ইউর ম্যানিফেস্টো, জনগণের কাছে ছেড়ে দেন। পিআর আপনি দাবি করছেন জনগণের মতের প্রতিফলন ঘটবে। ইফ দ্যাট ইজ দ্য কেস, এইবারের নির্বাচনটা কনস্টিটিউশনালের যে ফরমেশন আছে, সেই ফরমেশনে গিয়ে নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে পিআর আমরা বাস্তবায়িত করব। মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় তখন বুঝবেন যে পিআরের প্রতি মানুষের সমর্থন আছে। এখন তো পিআর আমরা দেখলাম যে জামাত ইসলামের অনেক নেতাই গ্রাসরুট লেভেলের, আমি বলছি না যে উচ্চ পর্যায়ের, অনেক নেতার পিআরের মিনিং আপনারা সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছেন ওনারা নিজেরাই জানে না। তো এমন কিছু হয়তো করা উচিত হবে না যে জিনিসটা আমাদের দেশের অগ্রগতিতে বাধা প্রদান করবে, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে বাধা প্রদান করবে। আর বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন কাজ করে আসছে বিএনপি। অফকোর্স আমাদের একটা ব্রাদারহুড রিলেশনশিপ আছে, নিশ্চয়ই আমাদের সম্পর্কটা এমন পর্যায়ে যাবে না মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ব্যারিস্টার কায়সার কামালের আসন কি আগেরটাই থাকবে? আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টি
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2008 সনে মনোনয়ন দিয়েছিলেন। তারপর থেকে আমি কাজ করছি, এর মধ্যে ফিলান্থ্রপিক অনেক কাজ করেছি দলকে সাথে নিয়ে, দলের পক্ষ থেকে 2018 সনে মনোনয়ন দিয়েছিলেন। এখন দলের পার্লামেন্টারি বোর্ড যদি আমাকে মনোনয়ন দেন, আমি প্রস্তুত আছি। আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বিরামহীনভাবে ধানের শীষের প্রতীকের জন্য। সেটা নির্বাচনী আসন কত? নেত্রকোনা 1, কলমাকান্দা, দুর্গাপুর। কলমাকান্দা দুর্গাপুরে গত 16 বছরে এমন কি হয়নি বা কি কাজ বাকি রয়েছে যেই কাজের জন্য ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচন করতে হবে? দেখুন, গত 16 বছর শুধুমাত্র কলমাকান্দা দুর্গাপুর একটা বিচ্ছিন্ন দ্বীপ না, সারা বাংলাদেশেই অবকাঠামো উন্নয়ন কতটুকু কি হয়েছে ঢাকার বাইরে ছাড়া আমরা সকলেই জানি। রাস্তাঘাটের কথা আমি বাদ দিলাম, সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে আমি দেখছি আমাদের এলাকাটা সীমান্তবর্তী, ওখানে মাদকের একটা ব্যাপক কি বলবো আমি আগ্রাসী একটা ভাব। আমাদের দলের পক্ষ থেকে অলরেডি আমরা বিভিন্ন পথসভা করছি এবং মানববন্ধন করছি, মানব সেবী এবং যারা মাদক ব্যবসা করে তাদের গ্রেফতারের দাবিতে। আমার যেটা টার্গেট আছে মাদক মুক্ত এলাকা করার জন্য, এবং সেটা আইনের আশ্রয়ের পাশাপাশি মোটিভেশন দিয়ে। আর কেন মাদক হয়, একজন হতাশাগ্রস্ত কখন হয়? হতাশা থেকেই তো মাদক। যখন একজন শিক্ষিত বেকার যুবক চাকরি পাচ্ছে না, আমরা চেষ্টা করব চাকরির ব্যবস্থা করার জন্য। আর তাছাড়া আমাদের দুর্গাপুর কলমাকান্দার কিছু কিছু মৌলিক দাবি আছে, যেমন দুর্গাপুর থেকে 8-9 কিলোমিটার দূরে একটা রেল স্টেশন আছে, তাদের একটা দাবি আছে এই রেল স্টেশনটা এক্সটেন্ড করার জন্য। কলমাকান্দা দুর্গাপুরে পর্যটন, আপনি প্রচুর মানুষ যায় ওখানে। অর্থাৎ মোট কথা হলো যে সামগ্রিক উন্নয়নের জন্য যা করণীয় তাই করব, বাট সবার আগে সামাজিক ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব। কারণ গত 15-16 বছরে সামাজিক যে প্রথা ছিল বাংলাদেশের আবহমান কাল থেকে, অর্থাৎ মুরব্বীদেরকে মানা এবং গুরুজনকে শ্রদ্ধা করা, মসজিদের ইমামের প্রতি আস্থাশীল হওয়া। যেমন আমরা বিভিন্ন মানুষের চোখের ছানি অপারেশন করিয়েছি বিনামূল্যে, সেই চশমাগুলা বিতরণ করছেন বিভিন্ন মসজিদের ইমাম। অনেকে আমাকে জিজ্ঞেস করলো কেন এটা করা হচ্ছে। আমি বললাম দেখেন, দিস ইজ দ্য থিংস দ্যাট উই হ্যাভ সিন ইন আওয়ার বয়হুড। আমরা বাল্যকালে দেখেছি মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, তারাই সমাজকে নেতৃত্ব দিয়েছেন। যেমন আমরা একটা কাঠের ব্রিজ করেছিলাম, সেই আমাদের দুর্গাপুরটা হচ্ছে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবার সম্মিলনে, গারো আছে, হাজং আছে, মুসলমান আছে, হিন্দু আছে। তো ওই কাঠের ব্রিজটা পরিচালনা করার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করলাম। ট্রাইবাল অ্যাসোসিয়েশন, খ্রিস্টানদের প্রতিনিধি একজন, হিন্দুদের প্রতিনিধি যিনি রামকৃষ্ণ মিশনের প্রধান, মুসলমান মসজিদের 2 জন ইমামকে দিয়ে 4 জনের একটা কমিটি ফর্ম করে দিলাম, এবং ওনাদের নেতৃত্বে ওনাদের হাত দিয়ে কিন্তু চেকগুলো ইস্যু করা হচ্ছে, এই যে ইস্যু করা হচ্ছে মানব কল্যাণের জন্য। সো দিজ আর দ্য থিংস দ্যাট উই আর ট্রাইং টু ডু। অর্থাৎ এই দেশ আমার, আপনার, আমাদের সকলের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের। তার মানে ব্যারিস্টার কায়সার কামাল সবাইকে নিয়েই রাজনীতিটা করতে চায়, ধর্ম, দল, মত, বর্ণ সব নির্বিশেষেই আপনার রাজনীতি হবে, এবং সেটা মানুষের কল্যাণে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে চাচ্ছেন সবাইকে নিয়ে কাজ করার জন্য, আমরা তার নীতিকে অনুসৃত করি যে আত্মমানবতার সেবায় বিএনপি, মানুষের জন্য বিএনপি। এটা কিন্তু মানুষের জন্য বিএনপি, দলের জন্য না, কিন্তু মানুষের জন্য। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার কায়সার কামাল। আমাদেরও আশাবাদ থাকবে যেন আগামীর রাজনীতি মানুষের জন্যই হয়। আপনাকে স্টুডিওতে আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য, পার্টিকুলারলি আপনার দীপ্ত টিভিকে। আজকে কথা বলার সুযোগ পেয়েছি, অনেক কথাই বলেছি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিট। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।